কোনো ধর্মই উগ্রবাদ সমর্থন করে না বলছেন চিন্তাবিদরা। ধর্মের আড়ালে যে কোনো অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার তাগিদ। জঙ্গি দমনে কৌশলী হচ্ছে পুলিশ, জনগণকে সম্পৃক্ত করার পরিকল্পনা, সক্রিয় করা হচ্ছে কমিউনিটি পুলিশিং প্রক্রিয়াকে। মাদারীপুরে এক পরীক্ষার্থী ও তার স্বজনকে গণধর্ষণের অভিযোগ। ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে অভিযুক্তরা, মামলা নিতে গড়িমসি পুলিশের। দেশের বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে সন্তুষ্ট নয় কর্মরত শ্রমিকরা। কাজ অনুযায়ী বেতন ভাতা ও সুযোগ সুবিধা না থাকাকে দায়ী করছেন কর্মীরা। এবং ব্রিটেনে 50,000-এর বেশি বাংলাদেশি এখনো মেশিন রিডেবল পাসপোর্ট পাননি। সময় লাগবে আরো 2 বছর বলছে হাই কমিশন। উদ্বেগে প্রবাসীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। সাম্প্রতিক সময়ে ধর্মের দোহাই দিয়ে এক এক করে হত্যা করা হচ্ছে মুক্ত চিন্তার মানুষদের। ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, যারা ধর্মের নামে এমন উগ্রবাদের বিষবাষ্প ছড়াচ্ছেন তারা কলুষিত করছেন সমগ্র মানবজাতি, দেশ ও সমাজকে, সেই সাথে ধর্মকেও। তারা বলছেন, এ থেকে উত্তরণে বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উদ্যোগী হতে হবে সরকার ও ধর্মীয় নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম। গণজাগরণ মঞ্চের আন্দোলন তখন তুঙ্গে। ব্লগার রাজীব হায়দার হত্যার মাধ্যমে শুরু হয় এক নতুন সংঘাত, যার সবশেষ শিকার প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। আর এসব হত্যাকাণ্ডের প্রতিটিরই দায় স্বীকার করছে কোনো না কোনো উগ্র ধর্মীয় গোষ্ঠী। তবে বিভিন্ন ধর্মের চিন্তাশীল ব্যক্তিরা বলছেন, কোনো ধর্মেই এমন উগ্রবাদের স্থান নেই। ইসলামের নামে আতঙ্কবাদ ছড়াচ্ছে, জঙ্গিবাদ ছড়াচ্ছে, এরাও ইসলামের অর্ধেক ব্যাখ্যা দিচ্ছে। হাদিসের বিষয়বস্তুটা এই ধরনের, তুমি যদি নিজেকে মুমিন বা মুসলিম বলে মনে করো, তাহলে তুমি তোমার ভাইকে আতঙ্কগ্রস্ত করো না। অহিংসাই পরম ধর্ম, প্রত্যেক ধর্মই এই কথা বলে। আর স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন, সেই প্রকৃত ধার্মিক যে নিজ ধর্মের নিষ্ঠা রাখবে এবং অন্য প্রত্যেকটি ধর্মের শ্রদ্ধা রাখবে। তবে মত প্রকাশের ক্ষেত্রেও অন্যের বিশ্বাসে আঘাত করা যাবে না বলে মনে করেন এই ধর্মযাজক। তার যার বিশ্বাস সেটা যেন আমরা রক্ষা করি, সংরক্ষণ করি, সে বিশ্বাসের উপর আমরা যেন কোনোভাবে কোনো আঘাত আমরা না করি। আর এই সংকট থেকে উত্তরণে সরকারের পাশাপাশি ধর্মীয় প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে সমাজে বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে এগুলোকে প্রতিরোধ করো। যারা ইসলাম সম্পর্কে বিদগ্ধ তাদের সকলেরই উচিত হবে ইসলামের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভাষা। সাংঘর্ষিক কার্যকলাপের দ্বারা ধর্মীয় দূরত্ব না বাড়িয়ে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ আচার আচরণ দ্বারা দূরত্ব কমাতে হবে। তাহলেই আমাদের নতুন প্রজন্ম পাবে এক সংঘাতহীন শান্তিময় পরিবেশ। এমনটাই মনে করছেন ধর্মীয় চিন্তাশীল মানুষরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে জঙ্গি সংগঠনগুলো কাজের পদ্ধতি এবং আক্রমণের কৌশলে পরিবর্তন আনায় তাদের প্রতিরোধে এবার পুলিশও ভিন্ন পথ অবলম্বন করতে যাচ্ছে। এক্ষেত্রে জঙ্গি ও সন্ত্রাসী দমনে জনগণকে সম্পৃক্ত করতে চায় চট্টগ্রামের পুলিশ প্রশাসন। তাই দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা কমিউনিটি পুলিশিং সিস্টেমকে সক্রিয় করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এক দশক আগে বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার ঘটল। সাম্প্রতিক সময়ে টার্গেট আক্রমণের ক্ষেত্রে পরিবর্তন এনেছে সক্রিয় জঙ্গি সংগঠনগুলো। আগে দলবদ্ধ হয়ে প্রশিক্ষণ এবং আক্রমণে যেত তারা, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজনের সূত্র ধরে বাকিদেরও গ্রেপ্তার করতে থাকায় ভিন্ন কৌশল নিয়েছে জঙ্গিরা। এই যে তাদের ধরন, এই ধরনগুলি সম্বন্ধে তাদের মূল উদ্দেশ্য একটা অ্যানার্কি সৃষ্টি করা রাষ্ট্রের মধ্যে, যাতে মানুষ গণতন্ত্র বিমুখ হয়ে দাঁড়ায়। তো সেই জন্য জনগণকে নিয়েই কিন্তু জঙ্গিবাদকে দমন করতে হবে। পুলিশ এককভাবে দমন করার বর্তমান কিন্তু সম্ভব নয়। বন্দরনগরী চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা ছোট ছোট গ্রুপ করে বাসা ভাড়া নিয়ে থাকছে। এই অবস্থায় জঙ্গিবাদ দমনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চায় পুলিশ। জঙ্গিবাদ, মৌলবাদ, ধর্মীয় যে একটা উগ্রতা,
এগুলোও আমরা দমন করতে সক্ষম হব জনগণের সহায়তা নিয়ে, এবং জনগণের সহায়তা নেওয়ারই একটা মাধ্যম বা একটা সেতু বন্ধন হলো কমিউনিটি পুলিশ। এদিকে জঙ্গিবাদ দমনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাঠ পর্যায়ে শুরু হয়েছে কমিউনিটি পুলিশিংকে সক্রিয় করার কাজ। জনগণ যাতে যে কোনো তথ্য থাকলে পুলিশকে দিতে পারে, এই বিষয়ে আমরা কমিউনিটি পুলিশের মাধ্যমে পুরো থানা এলাকায় কাজ করছি নতুন করে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কমিউনিটি পুলিশিং এর জন্য নগরের 41টি ওয়ার্ডে ওয়ার্ড কমিটির পাশাপাশি 16টি থানায় থানা কমিটি এবং একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। আর ডিসেম্বরে এসব কমিটির সদস্যদের নিয়ে সমাবেশ করবে পুলিশ প্রশাসন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। গত রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অলোক সেনের স্ত্রী জানান, দুর্বৃত্তদের আঘাতে তার স্বামীর দুহাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে তার প্রাথমিক চিকিৎসা হলেও ঝুঁকিমুক্ত রাখতে তাকে ঢাকায় আনা হয়েছে। গতকাল বিকেলে ফরিদপুরে নিজ বাসার সামনে মুখোশ পরা কয়েকজন যুবক অলোক সেনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। দুটো ছেলে গেটে এসে ডাকলো, তারপর ও গেট খুলে বেরিয়ে গেল। আমি ভিতরে ছিলাম। তারপরেই কয়েক সেকেন্ড পরে একটা চিৎকার শুনে আমি বেরিয়ে যাই। গিয়ে দেখি যে এলোপাথারি কোপ দিচ্ছে। আমি তাড়াতাড়ি আমার হাজব্যান্ডকে জড়িয়ে ধরি, চিৎকার দিয়ে আশেপাশের লোকজন আসে। তখন ওরা আমাকে ধাক্কা মেরে ফেলে তারপর একটা কোপ দিচ্ছে। দেওয়ার পরে ওরা আর কি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসছে, তখন ওরা পালিয়ে গেছে। একটা ধরেও ছিল যে কোবাচ্ছিল ওই ছেলেটাকে, কিন্তু ধরে রাখতে পারেনি। ওদের মুখ সবারই আটকানো ছিল। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ভারত সীমান্ত সড়কগুলো পুনরায় খুলে দিতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে ভারতের গান্ধিয়ান অধ্যয়ন কেন্দ্রের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সন্ধ্যায় ভারতের আন্তর্জাতিক গান্ধিয়ান অধ্যয়ন কেন্দ্র ও মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। এ সময় প্রধানমন্ত্রী বেশ কিছু সময় প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। মেঘালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর অলকা শর্মার নেতৃত্বে প্রতিনিধি দলটিকে শেখ হাসিনা জানান, তার সরকার দুদেশের মানুষে মানুষে যোগাযোগ এবং ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। ইতোমধ্যেই সীমান্ত হাটগুলোর অর্থনৈতিক সুফল আসতে শুরু করেছে। এ সময় প্রতিনিধি দলটিও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। দীর্ঘ 2 মাস 10 দিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের দলীয় কার্যালয়ে অফিস করেছেন। গত রাত 9:15টার দিকে গুলশানের দলীয় কার্যালয়ে আসেন বেগম জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ওসমান ফারুক, মীর নাসির, আমির খসরু মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব শাহজাহান সহ বিভিন্ন সিনিয়র নেতারা বেগম জিয়াকে স্বাগত জানান। বেগম খালেদা জিয়ার সাথে তাদের কুশল বিনিময় হয়। পরে কার্যালয়ে আসা সিনিয়র নেতাদের সাথে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিদেশ সফরের আগে সর্বশেষ 14 সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া গুলশানের দলীয় কার্যালয়ে অফিস করেছিলেন। সময় সংবাদে আরো থাকছে। ভরা মৌসুমের শুরুতে সাগরে জলদস্যুদের হামলা, আতঙ্কিত জেলে ও ট্রলার মালিকরা। জনবল সংকটের অজুহাত কোস্টগার্ডের। আসছে 30 ডিসেম্বর হতে যাচ্ছে দেশের 234টি পৌরসভার নির্বাচন। গতকাল নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। প্রথমবারের মতো দলীয় এই নির্বাচনের তফসিল অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 3রা ডিসেম্বর, যাচাই বাছাই 5 ও 6 ডিসেম্বর আর প্রত্যাহারের শেষ দিন 13 ডিসেম্বর। সিইসি জানান, সরকারি সুবিধাভোগী কেউ অংশ নিতে পারবে না নির্বাচনী প্রচার প্রচারণায়। রাশেদ লিমনের রিপোর্ট। ভোট গ্রহণের তারিখ 30 ডিসেম্বর 2015 বুধবার। আইন পরিবর্তন সংশোধন নানা জটিলতা পেরিয়ে মাঠে গড়াচ্ছে পৌর নির্বাচন। সংশোধিত পৌরসভা আইন 2015-র আওতায় এবারই প্রথম স্থানীয় পর্যায়ে কোনো নির্বাচনে ব্যালট পেপারে থাকছে দলীয় প্রতীক। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি। রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা তাদের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র থাকতে হবে যে উক্ত প্রার্থীকে উক্ত দল হতে মনোনয়ন দেওয়া হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি
এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী অর্থ প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। হঠাৎ করেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে অনেকটা তড়িঘড়ি করে নতুন এই আইনে নির্বাচন করার যুক্তিও তুলে ধরেন সিইসি। কেন সব দলের সাথে বসলাম না? আসলে আইনটা যে হচ্ছে এটা আমরা জানতাম না। কাজেই আইন যখন আপনারা খবরের কাগজে দিলেন কিংবা যেদিন প্রথম এটা আসলো সেদিন আমরাও জানতে পারলাম। অর্ডিন্যান্স হওয়ার পরে আমরা ওটা নিয়ে কাজ করলাম, তারপরে আবার পার্লামেন্টে যে এইটা বদলে গেল। মাত্র কয়দিন আগে এটা আইন হয়ে এসেছে গেজেটে, সেদিন আমরা জানতে পারলাম যে কি আইন হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের আশ্বাস দিয়ে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে এ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান কাজী রকিবউদ্দিন আহমদ। নানা আইনি জটিলতা শেষে অবশেষে ঘোষণা করা হলো পৌরসভা নির্বাচনের তফসিল। এবারই প্রথম মেয়র প্রার্থীরা লড়বেন দলীয় মনোনয়ন আর দলীয় প্রতীক নিয়ে। তবে কাউন্সিলর ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে থাকছে আগের নিয়মই বহাল। আর তাই নতুন এই নিয়মে একই নির্বাচনে দু ধরনের নির্বাচনী পরিচালনা করাই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলমান পরিস্থিতিতে একই সঙ্গে 234টি পৌরসভার নির্বাচন করতে গেলে নির্বাচনী সংঘাত আর সহিংসতা বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া সংশোধিত পৌরসভা আইন 2015 এর অধীনে আসছে পৌর নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারণা তাদের। তবে ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাশেদ লিমনের আরও একটি রিপোর্ট। সম্প্রতি বেশ কয়েকটি প্রভাবশালী দেশের সতর্কতা, বিদেশিদের উপর হামলা, লেখক, প্রকাশক, ব্লগারদের হত্যাসহ বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী। তাছাড়া বিশ্বজুড়ে মাথাচাড়া দেয়া জঙ্গিবাদের প্রভাবে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা। এমন বাস্তবতায় ডিসেম্বরের শেষ নাগাদ একসঙ্গে প্রায় 234টি পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। হঠাৎ করে যদি বলে ফেলে আমি সব একত্রে করব, পুলিশ এত এঙ্গেজ চারিদিকে, বিজেপি এঙ্গেজ, ফোর্স তো প্রয়োজন। কারণ আমাদের দেশের এই লোকাল ইলেকশন যত নিচের দিকে নামবে এটা ততই সংঘর্ষপূর্ণ ইলেকশন হয়। তার উপর সংশোধিত পৌরসভা আইন 2015 আরো ভাবিয়ে তুলছে তাদের। মেয়র প্রার্থীদের জন্য দলীয় আর কাউন্সিলরদের জন্য নির্দলীয় এমন দ্বৈত আইনের প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীকেও বিপাকে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইন বিধি সবই একরকম ছিল, এখন দুই রকম হবে, দুই রকমের ইমপ্লিকেশন হবে। একজন ম্যাজিস্ট্রেটকে দুই রকমের জিনিস দেখতে হবে। রাজনৈতিক দলগুলো বা সরকারি দল এরা এটাকে ম্যানেজ করতে পারবে না। যখন তারা একজনকে নমিনেশন দেন, তাদের দলের ভিতরে আরো 3 জন থাকেন, তারা সিলেক্টেড হন না, তখন তারা কিন্তু উগ্র অবস্থান নিয়ে ফেলেন। এদিকে কমিশন বলছে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ছাড় দেয়া হবে না। দলীয় প্রতীকের নির্বাচনের অভিজ্ঞতা পূর্ব থেকে আছে, কাছে আমরা আশা করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকবে, মানুষ সুন্দরভাবে এসে ভোট দিতে পারবে। ভোটারদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অতীতের মতো আবারও ভোট কারচুপি করতে তাড়াহুড়ো করে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। গতকাল ঢাকা মহানগর আদালতের কোর্ট হাউস স্ট্রিটে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগ বর্তমানে তারেক আতঙ্কে ভুগছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের তফসিল ঘোষণা করলেন, এতে আমরা গন্ধ পাচ্ছি যে অতীতের ন্যায় তারা দলীয়করণ করবে। আগে তো সমর্থন দিত, তাতেই প্রশাসনের কিছু অংশ সরকারের সাথে হাত মিলিয়ে বিরোধী দলের বিরুদ্ধে অবস্থান নিতেন। আর এবার তো সরকারের তরফ থেকে নমিনেশন দেওয়া হচ্ছে। তাই আমাদের আশঙ্কা যে আগামী এই যে পৌর নির্বাচন হবে সেগুলি সুষ্ঠুভাবে হবে কিনা। বর্তমান সরকার দেশের উন্নয়ন করছে বলে জনগণকে নিজ স্বার্থেই সরকারকে সমর্থন দিতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আর খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশকে ধ্বংস ও অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সাধারণ সভায় তারা এসব মন্তব্য করেন। জাতিসংঘের যে 6টি সূচক, প্রত্যেকটি সূচকে আজকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। খাদ্য নিরাপত্তা সহ দারিদ্র্য বিমোচনে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের থেকেও এগিয়ে আছি। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেদিকে এগিয়ে উঠতে পারলে 2021 সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। আজকে জনকল্যাণমুখী যে সরকার, সেই সরকারের প্রতি শর্তহীন ভাবে সমর্থন দেওয়াটা হচ্ছে এই দেশের মানুষের দায়িত্ব এবং কর্তব্য নিঃস্বার্থে। বিদেশে যে আমরা চাল রপ্তানি করছি সরকারি পর্যায়ে G2G পদ্ধতিতে, বেসরকারি পর্যায়ে বিদেশে বাজারে চাল রপ্তানি করা যায় কিনা একটা লিমিটেড পরিমাণ, এরকম একটা প্রস্তাব বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সাথে আমার সাথে কথা হয়েছে। এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। আজকে দেশকে অস্থিতিশীল করার, দেশটাকে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে, যেভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করে, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে, বিদেশিদের হত্যা করে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে নষ্ট করার চেষ্টা করছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্র, কোনো অশুভ শক্তি বাংলাদেশের এই অর্থনৈতিক চাকাকে দুর্বল করতে পারবে না। বাংলাদেশের আমাদের যে স্বপ্ন সেই সঙ্গে তো বেশিরভাগ কর্মীরই তাদের চাকরি নিয়ে সন্তুষ্টি নেই। আর এই অসন্তোষের পেছনে কাজের পরিধি অনুযায়ী প্রত্যাশিত বেতন ভাতা ও কর্মপরিবেশে সুযোগ সুবিধার অভাবকে দায়ী করছেন এ খাতের কর্মীরা। তবে বিভিন্ন খাতভিত্তিক মজুরি কাঠামো নির্ধারণ সম্ভব হলে চাকরিতে অসন্তুষ্টির হার কমানো সম্ভব হবে বলে মনে করছেন চাকরিদাতারা। বিস্তারিত জানাচ্ছেন এজি মাহমুদ। প্রাইভেট সেক্টরে এ ধরনের একটা নীতিমালা আনা উচিত, যার আন্ডারে অ্যাটলিস্ট যারা এমপ্লয়ি আছে তারা একটা নিয়মের মধ্যে আসতে পারে যে আমাদের জব নিশ্চয়তা থাকবে। আমাকে দিয়ে যে পরিমাণ খাটিয়ে নিচ্ছে, আমার মনে হয় যে স্যালারিটা পর্যাপ্ত না। প্রমোশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মদক্ষতা এই জিনিসগুলো বিবেচনায় না এসে তাদের কাছের জনকে প্রমোশন দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকে। কর্মস্থল সম্পর্কিত এমন বক্তব্যই স্পষ্ট করে দেয় কাজ ও কর্মক্ষেত্র নিয়ে কতটা অসন্তুষ্ট বেসরকারি খাতের কর্মীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট কর্মজীবীর সংখ্যা প্রায় 5,41,00,000 লাখ। এর মধ্যে সরকারি কর্মজীবীর সংখ্যা প্রায় 21 লাখ ও বেসরকারি খাতে কর্মরত রয়েছেন প্রায় 5,20,00,000 মানুষ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপের এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের 158টি দেশের মধ্যে বাংলাদেশে সন্তুষ্টির সাথে খুব ভালো চাকরি করছেন মাত্র 2% আর মোটামুটি ভালো মানের চাকরি করছেন 9% কর্মী। তবে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় বেসরকারি খাতের কর্মীদের সুযোগ সুবিধা নিশ্চিত ও সন্তুষ্টি অর্জন করা সম্ভব বলে মনে করছে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো। সোশ্যাল সেফটি নেটের মধ্যে সরকার আমাদের এই যারা কর্মস্থলে আছে বা কর্মসংস্থান যাদের আমরা করেছি তাদেরকেও সোশ্যাল সেফটি নেটের মধ্যে আনতে হবে, তাহলে তাদের মধ্যে যে ডিসস্যাটিসফ্যাকশনটা আছে সেটা হয়তো দূর হয়ে যাবে। কর্মীদের অসন্তুষ্টির কারণে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন। প্রতিষ্ঠানের কর্মী হিসেবে অসন্তুষ্ট, স্বাভাবিকভাবেই উনি অন্য জায়গায় চাকরি খুঁজবেন। একজন কর্মী যত বেশি থেকেছেন ততটুকু দক্ষতা অর্জন করেছেন, তারপরে উনি এই দক্ষতাটা নিয়ে আরেকটা প্রতিষ্ঠানে চলে যাবেন। সো আমার প্রতিষ্ঠানের জন্য এটা একটা লস। বর্তমানে জিডিপিতে বেসরকারি খাতের অবদান প্রায় 85%। কর্মক্ষেত্রে কর্মীদের সন্তুষ্টি অর্জিত হলে তা আরও বাড়ানো সম্ভব বলেও মনে করছে সংগঠনটি। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। হাতে লেখা পুরনো বাংলাদেশি পাসপোর্টে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের শেষ সময় 24 নভেম্বর হলেও ব্রিটেনে এখনও 50,000-এর বেশি বাংলাদেশি এমআরপির আওতায় বাইরে রয়ে গেছে। লন্ডনের হাইকমিশন জানিয়েছে এই পাসপোর্ট দিতে সময় লাগবে আরও 1.5 থেকে 2 বছর। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় আছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের এমআরপি প্রদানের প্রক্রিয়া গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ইতিমধ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। অতিরিক্ত জনবলের মাধ্যমে বাড়তি সময়ে এমআরপি আবেদন গ্রহণ করেছে হাইকমিশন। 2011 সালের 16 সেপ্টেম্বর থেকে ব্রিটেনে মেশিন রিডেবল পাসপোর্টের কার্যক্রম শুরুর পর গত 4 বছরে 48,000 পাসপোর্ট প্রদান করেছে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশন। বাকি রয়ে গেছে আরও 50,000-এর বেশি। হাইকমিশনের কর্মকর্তারা ধারণা করছেন এই 50,000 ব্রিটেন প্রবাসী বাংলাদেশিকে এমআরপি প্রদান করতে সময় লাগতে পারে আরও 2 বছর।
হাতে লেখা পাসপোর্টের এক্সপায়ারি ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা আমরা অফিসিয়ালি এখনো পাইনি, তবে পত্রপত্রিকা মারফত আমরা জানতে পেরেছি যে 24শে নভেম্বরের পর সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য যে সমস্ত প্যাসেঞ্জার আমাদের কন্ট্যাক্টে আসতেছে এই সমস্যা নিয়ে, তাদেরকে আমরা বলছি যদি আপনার হাতে সময় থাকে আপনি এখান থেকে মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে যান, অথবা বাংলাদেশে যদি চলে যান তাহলে ইমিডিয়েটলি মেশিন রিডেবল পাসপোর্ট সংগ্রহ করে পরবর্তীতে আপনি ইউকেতে আসবেন। ক্র্যাশ প্রোগ্রামের আন্ডারে এমআরপি করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো গাইডলাইন পাইনি। অবশিষ্ট 50,000 যে আছে তাদের এমআরপি দেওয়ার ক্ষেত্রে যেহেতু প্রতি মাসে আমরা প্রায় 2,500 মতো পাসপোর্ট দিচ্ছি, সেক্ষেত্রে 1.5 থেকে 2 বছর সময় লাগবে বলে আমি মনে করি। এদিকে প্রবাসী বাংলাদেশিরা বলছেন মেশিন রিডেবল পাসপোর্টের কার্যক্রমে আরো বেশি প্রচারণার প্রয়োজন ছিল, আর এই মেশিন রিডেবল পাসপোর্ট না থাকায় অনেকে পড়ছেন নানা ভোগান্তিতে। হাই কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে, জানানোটা সাফিসিয়েন্ট নয়, আরো ভালো করে প্রচারণা হওয়া দরকার ছিল। আমি রিসেন্টলি হলিডে পাইছি, টিকিট বুকিং করছি, তো হাই কমিশনে যোগাযোগ করলাম, ওরা বলে 1 থেকে 1.5 মাস সময় লাগবে এমআরপি পাসপোর্টের জন্য। বিরাট একটা ভোগান্তির মধ্যে পড়ছি। প্রায় 10 লাখ হাতে রাখা পাসপোর্টের মেয়াদ রয়ে গেছে 2018 সাল পর্যন্ত। যারা এই পাসপোর্ট নিয়ে বিদেশে অবস্থান করছেন তারা দেশে ফিরে যেতে কোনো সমস্যা নেই, তবে বাংলাদেশ থেকে বিদেশে ফিরে আসার সময় এই পাসপোর্টের কার্যকারিতা না থাকায় বেশ বিবেকে পড়তে হবে প্রবাসীদের। আর এ নিয়ে অন্যান্য দেশের প্রবাসীদের মতো ব্রিটেন প্রবাসীরা রয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়, বরং দরিদ্রের ক্ষমতায়নের কারখানাও, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। দেশের সব মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আয়োজিত ব্যাংকিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দেশে আর্থিক খাতে একটি দুষ্ট চক্র রয়েছে বলেও মন্তব্য করে তা থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। দেশের 56টি ব্যাংক এবং বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের মিলন মেলা বসেছে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে। 5 দিনের এ ব্যাংকিং মেলায় একই চত্বরে দর্শনার্থীরা জেনে নিতে পারছেন ব্যাংকিং খাতের সব সেবার তথ্য। যেখানে ডোর টু ডোর গিয়ে এটা পেতে হয়, আর এখানে এক মঞ্চে এসে সবাইকে একসাথে পেয়ে যাচ্ছি। প্রোডাক্টগুলো সবগুলোই আমাদের এখানে আছে, ওনারা যদি চান এখানেই আমরা ওনার অ্যাকাউন্টটা খুলে দেব। মঙ্গলবার সকালে উপমহাদেশে প্রথমবারের মতো আয়োজিত ব্যাংকিং মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ধারণাকে সবার মাঝে ছড়িয়ে দিতেই এ মেলার আয়োজন বলে জানান ডক্টর আতিউর রহমান। আমরা একটি জ্ঞান ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই, বিভিন্ন সেবা ও পণ্যের যোগান পৌঁছে দিতে চাই মানুষের দ্বারে দ্বারে। মানুষ জানবে ব্যাংক হচ্ছে তার আর্থিক উন্নতির সহযোগী বন্ধু। ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়, ব্যাংক দরিদ্রের ক্ষমতায়নের নিবেদিত এক কারখানা। উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, এ ধরনের আয়োজন দেশের রাজস্ব আহরণে সহায়ক ভূমিকা রাখবে। যে রাজস্ব আহরিত হচ্ছে, আহরণের পর্যায়ে বিভিন্ন ধরনের গরমিল হচ্ছে, বিতরণের পর্যায়টিও এখনো পুরোপুরি সাবলীল হয়নি, এবং ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ধরনের অনিয়ম আমাদেরকে ব্যতীত করে আমাদেরকে এই দুষ্ট চক্রগুলা ভাঙতে হবে। মেলায় বিভিন্ন সেমিনারে অংশ নিয়ে দর্শনার্থীরা ব্যাংকিং সেবা সম্পর্কে সরাসরি প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করতে পারবেন। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক শিক্ষা সমাপনীর এক পরীক্ষার্থী ও তার খালাকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালীদের আশ্রয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এদিকে ঘটনার 4 দিন পেরিয়ে গেলেও মামলা নিতে গড়িমসি করছে পুলিশ। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি পুলিশের কোনো কর্মকর্তা। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 20 নভেম্বর রাতে খালার সঙ্গে ঘুমিয়েছিল মাদারীপুরের কালকিনির 5ম শ্রেণীর এক শিক্ষার্থী। স্বজনদের অভিযোগ, এ সময় বেড়া কেটে ঘরের ভেতরে প্রবেশ করে স্থানীয় আতাউর ও তার 5 সহযোগী। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ওই শিক্ষার্থী ও তার খালাকে জোর করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে তারা। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা।
আতাউর আর তার সাথে 5-6 জন লোক ছিল, আমাদের গলায় অস্ত্র ঠেকাইয়া বাইরে নিয়ে গেছেন। আমার বোনের যে আমাদের হেই চকের মধ্যে হেন থেকে হেসে নিয়েছে। নির্যাতিতাদের অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় মামলা নিচ্ছে না পুলিশ। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। ভয় ঠয় দেখাইয়া মানে আমার কোনো লড়াচড়া দিতে দেয় নাই। আমার কথা যদি তুমি বলো কোবাইয়া শেষ করে ফেলবো। আমরা ঢাকা থানায় মামলা দিতে গেছে, আমাকে মামলা নেয় নাই। অন্যদিকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওরা যে কাজগুলা করছে ওকে পাশে বিরাট রেকর্ড আছে, বড় ধরনের মামলা মোকদ্দমা আছে। সামনে জানি কেউ এই কাজ না করে, আমি জন্য আমরা ন্যায্য বিচার চাই। এদিকে শারীরিক পরীক্ষার পর নির্যাতিতাদের হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। যথাযথ চিকিৎসা চলছে, তাদের যে আলামত সেটা আমরা নিয়েছি, সেটা আমরা পরীক্ষার জন্য পাঠিয়েছি। ঘটনার পর থেকে অভিযুক্ত আতাউর ও তার সহযোগীরা পলাতক রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ থেকে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে গৃহবধূ রুনাকে। গত রোববার ময়মনসিংহের ভালুকায় পাশবিক নির্যাতন করে তার চোখ উপড়ানোর চেষ্টা করেন স্বামী। এ ঘটনায় স্বামী বুলবুল আহমেদ রাজুকে আটক করেছে স্থানীয় প্রশাসন। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে রুনাকে প্রায়ই শারীরিক নির্যাতন করত তার স্বামী। এর জের ধরে রোববার রাতে রুনাকে নির্যাতন করে, তার 2 চোখ উপড়ে ফেলার চেষ্টা করে রাজু। পরে চিৎকার শুনে প্রতিবেশী ও স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য রুনাকে রাজধানীতে আনা হয়েছে। চিকিৎসকরা বলছেন এখনও আশঙ্কামুক্ত নন রুনা। আমি অসন্তুষ্ট। হ্যাঁ, আমি যার ফলে নাকি আমি আইনের সাহায্য নিছি। হ্যাঁ, আইনের হাতে আমি উড়াই দিছি, যা করে আইনে। প্রায় নির্যাতন করতো, যৌতুকের কারণে নির্যাতন করতো, কিন্তু আমরা কিছু জানতাম না, মেয়ে আমাদের কাছে বলতো না। ডান চোখটা উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল চামচ দিয়ে, যেটা আমরা হিস্ট্রিতে পেলাম, চামচের গোড়া দিয়ে। এবং এর ফলে চোখের পিছনে যে স্নায়ু, অপটিক নার্ভ বলি আমরা, যেটার সাহায্যে আমরা দেখি, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দৃষ্টিশক্তি এখন যেটা আমরা দেখলাম যে আলো বুঝতে পারে আবার বুঝতে পারে না, একটা দিকে শুধু বুঝতে পারে আর বাকি অংশে সে বুঝতে পারে না। ফলে এটার কতটুকু দৃষ্টিশক্তি ফিরবে এই মুহূর্তে আমরা বলতে পারতেছি না। সাগরে মাছ ধরার ভরা মৌসুম শুরু হয়েছে, আর শুরুতেই জলদস্যুতার কবলে পড়েছেন জেলেরা। এতে জেলে ও ট্রলার মালিকদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। আর কোস্টগার্ড বলছে নানা সংকট ও সমস্যার কথা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলে ও ফিশিং ট্রলার মালিকদের মতে শীতের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে মাছ ধরার ভরা মৌসুম শুরু হয়, আর শুরুতে মাছও ধরা পড়ছে প্রচুর। কিন্তু প্রতিদিন সাগরের বিভিন্ন পয়েন্টে জলদস্যুর কবলে পড়তে হচ্ছে জেলেদের। বিশেষ করে মহেশখালীর সোনাদিয়া থেকে সুন্দরবনের পয়েন্ট পর্যন্ত জলদস্যুরা হানা দিচ্ছে প্রতিনিয়ত। এতে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। অন্যদিকে ফিশিং ট্রলার মালিকদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা। সাগরে যাইলে আমরা ডাকাইতে আমাগরে গুলি করতে আছে, প্রতিদিন দৌড়াইতে আছে, গ্যাসের দ্বারে ধরে লাইনে, কুতির দিয়ে লাইনে ধরে, 8 বাম 10 বাম মুগুরে লাইনে ধরে, মাঝে মালাকে অসম্ভব নির্যাতন করে, মারে ধরে, মানে গুলি মারে, বাতারে মরে যাওয়ালে তাদের কোনো যায় আসে না। সাগরে যেতে পারতেছি না, আমাদেরকে ডাকাতে মারধর করে। এই অবস্থায় সাগরকে জেলেদের জন্য নিরাপদ করার দাবি জানিয়েছেন কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির নেতারা। সমস্ত বিষয় নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, কারণ এখানে সরকার আছে, প্রশাসন আছে। সরকার চাইলে ডাকাতরা এক মুহূর্ত থাকতে পারে না। আর কক্সবাজারে দায়িত্বরত কোস্টগার্ডের কর্মকর্তা জানালেন, জনবল ও নৌযান সংকটের মধ্যেও তারা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন। কাঠের বোট আছে, আমরা পেট্রোলিং করি, এটার মানে স্পিড তো কত, মানে ঘন্টায় আমরা 5 কিলো যাইতে পারি। এই কাঠের বোট দিয়ে তো আমাদের এত বড় ডিপ সাগরে পেট্রোলিং করা কি আমাদের সম্ভব? কক্সবাজারে ছোট বড় মিলিয়ে ফিশিং ট্রলার রয়েছে প্রায় 4,500, আর 5 লাখ মানুষ মৎস্য আহরণ ও বিক্রি সহ নানা প্রক্রিয়ায় জড়িত। সময় সংবাদ, কক্সবাজার। শীতের সাথে সাথে সিরাজগঞ্জে ব্যস্ত হয়ে উঠেছে গাজীপুরের কম্বল পল্লীগুলো। কম্বলের মান ভালো ও দাম কম হওয়ায় দেশব্যাপী এই কম্বলের চাহিদা রয়েছে। তবে সরকারি বেসরকারিভাবে সহায়তা পেলে এর আরও প্রসার ঘটবে বলে মনে করছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুন্ডু। যমুনা নদী ভাঙন কবলিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদর, কুনকুনিয়া, ঢেকুরিয়া, বেলতল, মাঝবাড়ি সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে প্রায় 10 বছর ধরে তৈরি হচ্ছে বাহারি রকমের কম্বল।
আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এলাকার প্রায় 10,000 হতদরিদ্র মানুষ। এখানে তৈরি হচ্ছে 100 থেকে 1000 টাকা মূল্যের নানা রঙের কম্বল। অনেক দূর দূরান্ত লোক আসবে, আপনার রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ওখানকার পাঠিয়েছে, ওদেরকে মাল দিয়ে দিই। এখানে কম দামে ভালো মানের জিনিস পাওয়া যায়, ওই জন্য এখানে আসছে। সারা বছর আমরা কিনে তৈরি করে রাখি, আর সিজন আসলে আমরা বিক্রি করি। এদিকে পাইকারদের সাথে লেনদেনের জন্য শিমুলদার বাজারে একটি সরকারি ব্যাংকের শাখা স্থাপনের পাশাপাশি পৃষ্ঠপোষকতার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও চেম্বারের নেতারা। আমাদের সমস্যা ব্যাংক নাকি টাকা তুলে জানাকে এই উপজেলা জানাকে দূরে সরকারি ঋণের ব্যবস্থা করে সরকারি ব্যাংকের থেকে, তাহলে অনেক সুবিধা হবে এবং এই লোকগুলা বাঁচবে। শিমুলদার বাজারে যে প্রতিদিন অর্ধ কোটি টাকা লেনদেন হয়, এই লেনদেনকে নিরাপদ করার জন্য একটি ব্যাংক স্থাপন করে এই শিল্পের প্রসার ঘটানোর জন্য আবেদন জানাচ্ছি। আর এই শিল্পের প্রসার ও মান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদেরকে আমরা যুব উন্নয়ন কল্যাণ অধিদপ্তর পক্ষ থেকে আমরা 10,000 টাকা করে প্রথম লোন দিয়েছি, যারা রিপে করেছে তাদেরকে আমরা 20,000 টাকা করে দিয়েছি। প্রতিদিন 50 লাখ টাকার বেশি কম্বল ক্রয় বিক্রয় হয়ে থাকে এ বাজারে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে নাশকতার বিভিন্ন মামলায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী সহ 104 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাশকতা প্রতিরোধে দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত 5 জন সহ এক শিবির কর্মীকে গ্রেফতার করা হয়। একই সময় নাশকতা ছাড়াও হত্যা, ছিনতাই সহ বিভিন্ন মামলায় আরও 27 জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া নড়াইল থেকে 42 ও সাতক্ষীরা থেকে 29 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। দেশের বাইরের খবর, সিরিয়া সীমান্তের কাছে একটি রুশ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তুর্কি সামরিক বাহিনী। তুরস্কের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ এনে মঙ্গলবার বিমানটিকে ভূপাতিত করার কথা জানায় দেশটির সরকার। রাশিয়ার অভিযোগ, সিরিয়ার আকাশ সীমায় থাকা অবস্থায় বিমানটি ভূপাতিত করা হয়। বিষয়টি নিয়ে আলোচনায় বুধবারই আঙ্কারা সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্যদিকে তুরস্ক এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধি ও ন্যাটোর সঙ্গে আলাদা বৈঠকে বসার কথা জানিয়েছে। এ হামলাকে পেছন থেকে ছুরিকাঘাতের সঙ্গে তুলনা করে এর সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ার লাতাকিয়া প্রদেশের ইয়ামাদি গ্রামে মঙ্গলবার তুরস্কের F-16 বিমানের হামলায় আছড়ে পড়ে রাশিয়ার একটি যুদ্ধ বিমান। 2 জন পাইলট প্যারাশুটের সাহায্যে নেমে এলেও সিরীয় সশস্ত্র বিদ্রোহীরা তাদের একজনকে হত্যার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে। বিমানটিকে 10 বার গতিপথ পরিবর্তনের জন্য সতর্ক করা হলেও তা আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করে তুর্কি সীমায় ঢুকে পড়ায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি করে আঙ্কারা। তবে তা অস্বীকার করছে রুশ প্রতিরক্ষা দপ্তর। এ বিষয়ে আলোচনা করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বুধবার আঙ্কারা সফরের কথা রয়েছে। এদিকে এই হামলার বিষয়ে বিস্তারিত জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধিদের তলব করেছে তুরস্ক। এর আগে প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু ন্যাটোর জরুরি বৈঠক আহ্বানের জন্য ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গকে অনুরোধ জানান। তবে হামলার সঙ্গে সঙ্গে রাশিয়ার সঙ্গে যোগাযোগ না করে তুরস্কের ন্যাটোর বৈঠক আহ্বানের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আইএসের প্রধান অর্থ যোগানদাতা তুরস্ক চায় ন্যাটো যেন আইএসের স্বার্থ রক্ষায় কাজ করে। এই হামলাকে পেছন থেকে ছুরিকাঘাতের সঙ্গে তুলনা করে পুতিন এর সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি করেন। যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী জোটের অংশ হওয়া সত্ত্বেও তুরস্কের এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানান তিনি। গত সেপ্টেম্বরে সিরিয়ায় রুশ বিমান হামলা শুরুর পর এই উদ্যোগের বিরোধিতা করে আঙ্কারার পক্ষ থেকে মস্কোর বিরুদ্ধে একাধিকবার তুর্কি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করা হলেও তা অস্বীকার করে আসছে রাশিয়া। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে একটি বাসে বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাসটি প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনীর সদস্যদের বহন করছিল বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তিউনিসিয়ার একটি ব্যস্ত রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। বোমাটি বাসে আগে থেকে পেতে রাখা ছিল নাকি ছোড়া হয়েছিল তা জানাতে পারেনি নিরাপত্তা কর্মকর্তারা। এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। এর আগে চলতি বছরের জুন মাসে দেশটির পর্যটন শহর সুসের সৈকতে সন্ত্রাসী হামলায় 38 জন নিহত হন। আলজেরিয়ায় একটি শরণার্থী শিবিরে আগুনে পুড়ে মারা গেছে অন্তত 18 জন। এছাড়া আরও 37 জন দগ্ধ হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির ওরগালা প্রদেশে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। আফ্রিকান শরণার্থীদের ওই ক্যাম্পটিতে ওই সময় অন্তত 650 জন অভিবাসী ছিল।
এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আলজেরিয়ার দক্ষিণাঞ্চলের রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করে আফ্রিকান শরণার্থীরা। এমনকি লিবিয়া থেকেও বহু আশ্রয় প্রার্থী এই রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করেছে। Although the Nigerian army has claimed much of Boko Haram territory since May. বিপিএল এর খবর। আলামিন হোসেনের হ্যাট্রিকে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে 1 রানের নাটকীয় জয় পেয়েছে বরিশাল বুলস। আগে ব্যাট করে 108 রানেই গুটিয়ে যায় বরিশাল। জবাবে বরিশালের দুর্দান্ত বোলিংয়ে 9 উইকেটে 107 রানে থামে সিলেট সুপারস্টার্সের ইনিংস। ফলে টানা দ্বিতীয় জয় পায় বরিশাল। ম্যাচ সেরা হয়েছেন আলামিন হোসেন। আরো একবার রুদ্ধশ্বাস, টান টান উত্তেজনা। এক বলে সেই লড়াইয়ে কেউ হবেন হিরো, আবার কেউ বা হবেন ভিলেন। হলো তাই। বরিশালের হয়ে শেষ বলে নায়ক হলেন তাইজুল। পারলেন না সিলেটের ব্যাটসম্যান ফিদেল এডওয়ার্ডস। শেষ ওভারে সিলেটের জয়ের জন্য দরকার ছিল 8 রানের। শহীদ তাইজুলের বলে নাদিফের হাতে ধরা পড়ায় ফিকে হতে থাকে সিলেটের টুর্নামেন্টে প্রথম জয়ের স্বপ্ন। আর টানা 2 ম্যাচে জয় নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি বরিশাল বুলস দখল করলো এককভাবেই। এর আগে টসে জিতে ব্যাট করতে নামা বরিশাল বুলসের শুরুটা ছিল একেবারেই ছন্দহীন। সিলেট সুপারস্টার্সের নাজমুল ইসলাম অপুর দুর্দান্ত বোলিংয়ে কখনোই স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি বুলসের ব্যাটসম্যানরা। রনির 20, নাদিফের 24 আর সাব্বিরের 15 রানের ছোট ছোট ইনিংসগুলোর কল্যাণে 108 রানের স্বল্প পুঁজি পায় মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল। অপু সিলেটের হয়ে 18 রান খরচায় নেন 3টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আলামিনের আগুন ঝরানো বোলিংয়ে রীতিমতো হিমশিম খেতে থাকে সুপারস্টার্সের ব্যাটসম্যানরা। ইনিংসের 3য় ওভারে টানা 3 বলে বোপারা, নুরুল হাসান ও সিলেটের অধিনায়ক মুশফিককে ফিরিয়ে দিয়ে আলামিন তুলে নেন এবারের আসরের প্রথম হ্যাট্রিক। মূলত তখনই যেন মেরুদণ্ড ভেঙে যায় সরওয়ার ইমরানের দলের। সিলেটের ওপেনার মুনাবিরা 31 বলে 36 রানের ইনিংস খেললেও দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। সুপারস্টার্সের আর কোনো ব্যাটসম্যানই তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেননি বুলসের বোলারদের সামনে। বরিশালের হয়ে আলামিন 36 রানে নেন 5টি উইকেট। পেন্ডুলামের মতো ম্যাচের কাঁটা দুপক্ষের দিকেই দুলতে থাকলেও শেষ হাসি হাসে বরিশাল। সিলেটের জন্য এই হারটা বড়ই বেদনাদায়ক। কারণটাও পরিষ্কার, আসরে খেলা 2টি ম্যাচেই যে মাত্র 1 রানের ব্যবধানে হারতে হয়েছে তাদের। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাশরাফি বিন মুর্তজার অলরাউন্ড পারফরমেন্সে এবারের আসরে প্রথম জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম ভাইকিংসকে 7 উইকেটে হারিয়েছে সালাউদ্দিনের শিষ্যরা। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 4 উইকেটে 176 রান সংগ্রহ করে ভাইকিংসরা। জবাবে 7 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। ক্ষণে ক্ষণে রং বদলানোর ম্যাচে পুরো আলোটুকুই যেন নিজের দিকে টেনে নিয়েছেন মাশরাফি। তবে বোলার মাশরাফি নয়, আলো ছড়িয়েছেন ব্যাটসম্যান ম্যাশ। ক্যারিয়ারের প্রথম থেকে সম্ভাবনা থাকলেও ইনজুরি কেড়ে নিয়েছে অলরাউন্ডার মাশরাফিকে। কিন্তু সময়ের সাথে পরিণত মাশরাফি যেন আবারও ফিরেছেন তারুণ্যে। ফাঁদে পড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টেনে তুলে পৌঁছে দিলেন বিজয়ের চূড়ায়। তাই ম্যাচ শেষে দেখা মেলে ভিন্ন এক মাশরাফির। এদিকে দিনের শুরুতেই টস হেরে আগ্রাসী ঢঙে ব্যাটিং শুরু করে চিটাগাংয়ের 2 ওপেনার তামিম ও দিলশান। ওপেনিংয়ে 63 রানের জুটি করে দারুণ খেলতে থাকা দিলশান আউট হন 21 বলে 36 রান করে। দলীয় 79 রানে আজাহারের শিকার হয়ে তামিম সাজঘরে ফেরেন ব্যক্তিগত 33 রানে। এরপর 84 রানে কাপু গেদারাকে অধিনায়ক মাশরাফি প্যাভিলিয়নে ফেরালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভাইকিংসরা। তবে বিজয়ের অপরাজিত 39 ও জিয়া 16 বলে 39 রানের ঝোড়ো ইনিংসের সুবাদে 176 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় চিটাগং। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কুমিল্লার। আমিরের জোড়া আঘাতে দলীয় 10 রানে 2 ওপেনার ইমরুল ও লিজনকে হারিয়ে বিপাকে পড়ে সালাউদ্দিনের শিষ্যরা। এরপর শুভগত দ্রুত বিদায় নেওয়ার পর দলের হাল ধরেন অধিনায়ক মাশরাফি ও স্যামুয়েলস। 3য় উইকেটে এই 2 ব্যাটসম্যান 123 রান যোগ করেন। আর টি-20 ক্যারিয়ারের প্রথম 50 তুলে নেওয়ার পাশাপাশি দলকে এবারের আসরের প্রথম জয় এনে দেন মাশরাফি বিন মুর্তজা। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের বিরতির পর আজ মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস। মিরপুরে দুপুর 2টোয় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে নাসির হোসেনের ঢাকা। এদিকে দিনের অপর ম্যাচে সন্ধ্যা 6:45টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ বরিশাল বুলস।
এবারের আসরে একমাত্র দল হিসেবে টানা 2টি জয় পেয়েছে মাহমুদুল্লাহর বরিশাল। আসরে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারের তিক্ততা উপহার দেওয়ার পর 2 দিনের বিশ্রাম ও অনুশীলন শেষে আজ দুপুরে মাঠে নামবে নাসির হোসেনের ঢাকা। কুমারা সাঙ্গাকারা, নাসির হোসেন ও নাসির জামশেদের সমন্বয়ে গড়া শক্তিশালী ব্যাটিং লাইন আপের সাথে ঢাকার বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর ও ইয়াসির শাহর মতো তারকারা। অন্যদিকে 2 ম্যাচে 2 পয়েন্ট সংগ্রহ করা রংপুর রাইডার্সের আস্থার নাম বিদেশি রিক্রুটদের দুর্দান্ত ফর্ম। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেজবা, পেরেরা ও স্যামি। বোলিং আক্রমণের দায়িত্বে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওয়াহাব রিয়াজ। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের খবর। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16 নিশ্চিত করেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অতিথি রোমাকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে শীর্ষ 16 নিশ্চিত করল বার্সেলোনা। অপর ম্যাচে অলিম্পিয়াকোসকে 4-0 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে রোমার ঘরের মাঠে 1-1 গোলে ড্র করে লুইস এনরিকের শিষ্যরা। তবে দ্বিতীয় লেগে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে বিশাল ব্যবধানের জয় নিয়ে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে কাতালানরা। শুরু থেকেই মেসি সুয়ারেজদের আগ্রাসী খেলার কাছে দুর্বল হয়ে পড়ে রোমার রক্ষণভাগ। আর সে সুযোগে প্রথমার্ধ শেষ হওয়ার আগে সুয়ারেজের 2টি এবং মেসির 1টি গোল হজম করতে হয় প্রতিপক্ষকে। দ্বিতীয়ার্ধে আরও 3টি গোল করে উৎসবে মাতে কাতালানরা। বিপরীতে খেলার শেষ মুহূর্তে মাত্র 1টি গোল পরিশোধের সুযোগ পায় রোমার এডিন জেকো। এদিকে ম্যাচের শুরুতেই ডগলাস কস্তার গোলে এগিয়ে যায় বাভারিয়ানরা। এরপর বিরতিতে যাওয়ার আগে আরও 2টি গোল করে স্বাগতিক বায়ার্ন মিউনিখ দ্বিতীয়ার্ধে অলিম্পিয়াকসকে গোল করার সুযোগ না দিয়ে চতুর্থ গোল করে বড় ব্যবধানে জয় পায় জার্মান জায়ান্টরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কোন ধর্মই উগ্রবাদ সমর্থন করে না বলছেন চিন্তাবিদরা। ধর্মের আড়ালে যে কোনো অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার তাগিদ। জঙ্গি দমনে কৌশলী হচ্ছে পুলিশ, জনগণকে সম্পৃক্ত করার পরিকল্পনা। সক্রিয় করা হচ্ছে কমিউনিটি পুলিশিং প্রক্রিয়াকে। মাদারীপুরে এক পরীক্ষার্থী ও তার স্বজনকে গণধর্ষণের অভিযোগ। ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। মামলা নিতে গড়িমসি পুলিশের। দেশের বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে সন্তুষ্ট নয় কর্মরত শ্রমিকরা। কাজ অনুযায়ী বেতন ভাতা ও সুযোগ সুবিধা না থাকাকে দায়ী করছেন কর্মীরা। এবং ব্রিটেনে 50,000-এর বেশি বাংলাদেশি এখনো মেশিন রিডেবল পাসপোর্ট পাননি। এর সময় লাগবে আরো 2 বছর বলছে হাই কমিশন। উদ্বেগে প্রবাসীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।